Okay, so last class you have learned about data presentation and organization, second chapter, and we have learned two types of table, statistical table, frequency table and frequency distribution. And we also construct frequency table as well as frequency distribution. Then we have learned about how to draw bar chart and pie chart, right? And we also learned the use of data organization and presentation. And then we will learn today, for example, the three other graphs, histogram, frequency curve, and then cumulative frequency curve or polygon or other, whatever the name. So যেহেতু ক্লাস শুরু হলো না, আমরা তো দেখতে পারলাম না। বাসায় করছিলেন প্র্যাকটিস? আমরা বলছিলাম, আমরা একটা এক্সাম্পল করে দিয়েছি, আপনারা করার কথা পরেরটা ডাটা নিয়ে করেছিলেন প্র্যাকটিস? জি স্যার। ওকে, সো এখন তো আর দেখা সম্ভব হচ্ছে না, যদি ক্লাস শুরু হয় তখন বা সরাসরি যখন হবে তখন দেখাইয়েন। সো আমরা যেটা থার্ড এন্ড ফোর্থ চলে আছি, তো তার আগে আমরা কিছু টার্ম এখানে শিখবো। আমরা লাস্ট ক্লাসে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশনটা তৈরি করেছিলাম, যেখানে আমাদের ক্লাস ইন্টারভাল ছিল অ্যান্ড দেন ট্যালি মার্কস ছিল অ্যান্ড ফ্রিকোয়েন্সি ছিল, রাইট? So normally this three or two columns is called frequency distribution. Then after that we need some other columns to draw other graphs like frequency curve, cumulative frequency curve, or sometimes we need some other terms for doing relative frequency. So আমরা যদি বইয়ের ভিতরে যাই, so সেখানে অনেক সময় কিছু টার্ম থাকে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি শব্দটা থাকে, তো সেটা আমরা এখন শিখবো কিভাবে বের করে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মনে হয় আমি এক্সারসাইজ 12টা করে দিয়েছিলাম, আপনাদের মনে হয় 14 নম্বরটা করছেন বাসায় প্র্যাকটিস। তো এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন, 13 নাম্বার আশা করতে পারেন। আজকে আমরা হিস্টোগ্রাম শিখবো কিভাবে তৈরি করে। তার আগে আমরা কিছু করে রাখি যেগুলো আমাদের লাগতে পারে। সো প্রথমে হচ্ছে আমরা ধরে নিলাম যে আপনারা যারা প্র্যাকটিস করেছেন তারা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দ্যাট মিনস ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি, এই কলাম দুইটা ফ্রম গিভেন ডাটা সেট তৈরি করতে পারেন। অথবা ধরে নিলাম আমাদের দিয়ে দেওয়া আছে, সো আমরা এই যে মিড ভ্যালু কিভাবে পায়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে পায়, সেগুলো আমরা এখন প্রথমে বের করা শিখতেছি। ওকে, তারপর সেখান থেকে আমরা ওই কোশ্চেনের অ্যান্সার দেব। সো প্রথমে হচ্ছে মিড ভ্যালু। সো মিড ভ্যালু মিনস মাঝের ভ্যালু বাংলা। সেটা হচ্ছে যে ক্লাস ইন্টারভালের মাঝের ভ্যালু। যেমন এখানে আমাদের ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট 15 অ্যান্ড আপার লিমিট হলো 18। সো এটার মাঝামাঝি যে ভ্যালু সেটাই হচ্ছে মিড ভ্যালু। So how will we calculate? So the formula is upper limit plus lower limit divided by 2. Okay, আমরা যদি ফর্মুলা লিখি, সো মিড ভ্যালু, আমি সংক্ষেপে এমভি লিখতেছি। সো মিড ভ্যালু ইকুয়াল টু আপার লিমিট, সংক্ষেপে আপার লিমিট, হ্যাঁ, মাইনাস লোয়ার লিমিট, সরি মাইনাস না প্লাস, divided by 2. This is the formula for finding mid values. So for the first class, upper limit is 18 and lower limit is 15. So 18 plus 15 divided by 2, this is equal to 16.5. So this is the first mid value for the first class, 15 to 18. ওকে, বোঝা গেল কিভাবে আমরা মিড ভ্যালু পাবো? জি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। As a similar way, other values you have to find. For example, 18 plus 21 divided by 2, this is 19.5. Then 21 plus 24 divided by 2, this is 22.5. Okay. So since the class interval is 3 for this example, so basically mid value will be increased just like adding by 3. So 16.5 plus 3, 19.5, then plus 3. Okay, since the mean interval is same for every class. But if the class interval is not same, then you have to
apply this rule, upper limit plus lower limit divided by 2. So this is the mid values. Then cumulative frequency. So আমাদের cumulative frequency লাগবে যখন আমরা এই যে 5 নাম্বার টাকবো cumulative frequency polygon বা কার্ভ যেটাই বলি আমরা নাম। সেটার ফর্মুলা এরকম না, ফর্মুলা জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ কিউমুলেটিভের বাংলা হলো যোজিত, যোগ করে করে পাওয়া। So for the first class frequency যা থাকবে তাই, যেমন for the first class frequency 8 and that's why the cumulative frequency also 8. But for the next class you have to add the frequency for first class and second class. So second class এর cumulative frequency আমরা পাবো first class frequency plus second class frequency, so 23 plus 8, so this is 31. Okay, then third class পাবো আমরা প্রথম তিনটা যোগ করে, so 8 23 plus 17 this is equal to 48. Then 48 plus 18 66, 66 plus 8 74, then 74 plus 4 this is 78, then 78 plus 2 this is 80. সেভাবে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। বুঝা গেল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে পেলাম? জি স্যার। ওকে, দেন যদি আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, সো আমরা এটা মুছে দিই। তো যখন আমাদের এই টেবিলে আমাদের দুইটা কলাম থাকে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো যখন আবার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চলে আসে কলামের মধ্যে বা টেবিলের মধ্যে, তখন এটাকে অনেক সময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও বলা হয়, ঠিক আছে? তো এটার নাম এভাবে চেঞ্জ হয়ে যেতে পারে যখন নতুন কলাম যোগ হবে। এরপরে যখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি দিব, সেটার নাম আমরা চাইলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও বলতে পারি। তো এটা আমরা একটু আগে দেখালাম যে এর মধ্যে সফটওয়্যারের মধ্যে বোঝানো ছিল রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে আমরা পাবো। সো যখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম তৈরি করব সেটাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হবে। দেখি এখানে প্রশ্ন আছে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি সাইজ, তো আমরা আগে করি দেন আমরা ডিসকাস করব। সো আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেছি এখন। সো আমরা নেক্সট একটা কলাম নিতেছি এখানে, ফ্রিকোয়েন্সি, এটা করানোর সময় আমরা আর এফ দ্বারা লিখি। সো এটার ফর্মুলা জাস্ট লাইক ক্লাস ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি, দিস ইজ কল্ড রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আমরা যদি এখানে লিখি রিলেটিভ ফ্রিকোয়েন্সি দিস ইজ ইকুয়াল টু প্রতি ক্লাস ফ্রিকোয়েন্সি divided by number of total frequency, ঠিক আছে? টোটাল ফ্রিকোয়েন্সি। So for the first class frequency is 8 and total frequency is 80. Okay, so 8 divided by 80. So 8 by 80. Okay, and this will be the relative frequency. So basically 0.10 for the first class frequency. So 0.10. Similarly, 23 divided by 80, and this is equal to 2875. So 0.2875. ওকে, সো বোঝা গেল কিভাবে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব যদি চাই আর কি, না চাইলে তো কোনো কথা নেই। তাই বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার, বোঝা গেছে। তো সেগুলো এখন আমি আর ইয়ে করতেছি না, একটা দুইটা লিখে দিচ্ছি, আপনার বাসায় প্র্যাকটিস করে বসাই ফেলবেন বাকিগুলা। আমাদের এটা ছিল 0.10, নিচেটা হলো 0.27,
2875 ঠিক আছে। তো সিমিলারলি আপনারা বাকিগুলো বের করে ফেলবেন। তাহলে মোটামুটি আমাদের এইগুলা জিনিসই লাগবে। এখন আমরা ধরে নিলাম আমাদের এই টেবিলটা দেওয়া আছে জাস্ট দিস টু কলামস, দিস ইজ কল্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো ফ্রম দিস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন the question is below. From the frequency distribution কনস্ট্রাক্ট a histogram, so আমাদের histogram draw করতে হবে। then frequency curves, আমরা frequency curve draw করব। then frequency polygon, and then cumulative frequency polygon or curve or like whatever. Then some other question also, 50% of the cars are sold for less than what amount, সেটা আমরা বের করব। then 20% of the cars sold for less than what amount. So basically the selling price means the price of cars. Okay, our frequency means number of cars. এখানে যেটা দেওয়া আছে example, selling price of cars. Okay, so price দেওয়া আছে selling price, so এখানে $1000 দেওয়া আছে, যেমন 15 to 18 means 15,000 to 18,000, যেহেতু এখানে ব্র্যাকেটে দেওয়া আছে $1000, অর্থাৎ ইউনিট হচ্ছে 1000 এ দেওয়া আছে, 03টা বাদ দেওয়া হয়েছে। ওকে, তো দেখ এটা আমরা একটু পরে ইয়ে করব। কোশ্চেন আমরা প্রথমে আমরা দেখবো যে আমাদের হিস্টোগ্রাম কিভাবে আমরা ড্র করি ফ্রম দ্য গিভেন দিস টুগুলো। আমরা ধরে নিলাম যে আমাদের এই কলামগুলো দেয়া নাই, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এরকম দেয়া থাকতে পারে, আর যদি এরকম না থাকে তাহলে আমরা গত ক্লাসে যেরকম শিখেছিলাম এরকম ডাটা দেয়া থাকবে, সেখান থেকে প্রথমে আগে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হবে। দেন যখন যেটা আমাদের দরকার সেই অনুযায়ী কলাম বাড়াই বাড়াই আমাদের গ্রাফ ড্র করতে হবে, কারণ সব গ্রাফের মধ্যে কিন্তু সব কলাম লাগবে না। যেমন রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের কোনো গ্রাফের মধ্যেই লাগবে না, সো আমাদের সেটা করতে হবে না বা তৈরি করতে হবে না, যখন চাইবে তখনই করতে হবে। যেমন ধরুন আমাদের এই দুই কলাম দেয়া আছে বা আমরা লাস্ট ক্লাসের অঙ্ক অনুযায়ী করে ফেলছি। এখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব। সেখান থেকে আমরা সাদা পেজে নিয়ে যাই। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই কলাম 3টা নাই। যখন হিস্টোগ্রামের যদি আমরা ডেফিনেশন দেখি, so histogram a graph in which the classes are marked on the horizontal axis and the class frequency on the vertical axis, and the class frequencies are represented by the heights of the bars, and the bars are drawn adjacent to each other. Okay, so এগুলো সেখানে দেওয়া আছে, ডেফিনেশনস নট সো ইম্পর্টেন্ট। তো বুঝতে হবে আমাদের কি লাগবে। সো বলছে এখানে the classes are marked on the horizontal axis, so that means this class will be on the horizontal axis, that means x-axis, and the frequency will be on the vertical axis, that means y-axis, just like bar diagram. So bar diagram আমরা কিন্তু করেছিলাম ক্লাসেস গুলা, ক্যাটাগরি গুলা x-axis এ আর ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম y-axis এ। সেই কাজটা আমরা এখানে করব। এইখানে আমরা ড্র করি পাশে। সো আমরা এখন ড্র করতেছি। সো ফর এক্সাম্পল this is the scaling. So for the first, this is the 0, and on the horizontal axis we need class interval. So আমরা এখানে লিখতেছি class interval, যেহেতু আমরা বলছে class interval।
আমরা কার ক্লাস ইন্টারভাল নিতেছি, আমাদের ভেরিয়েবলের নাম কি, ভেরিয়েবল নাম হলো কিন্তু সেলিং প্রাইস, ঠিক আছে। তো ভেরিয়েবলের নামটা আমাদের এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে লিখবো যে সেলিং প্রাইস ভেরিয়েবলের ক্লাস ইন্টারভাল। ওকে, যখন আমাদের দেখতে হবে যে আপার লিমিট কত পর্যন্ত, হাইয়েস্ট হচ্ছে আমাদের আপার লিমিট 36, সো আমাদের 36 পর্যন্ত যেতে হবে। সো আমরা দাগ দিচ্ছি, ফর এক্সাম্পল 1 2 3 4 5 6, ছটাকে 7টা দেখবে আমরা লিখি 15 18 21 24 27 30 33 then 36 আমরা এভাবে নিব। এটা হলো আমাদের এক্স এক্সিস বা হরিজন্টাল এক্সিস, আমরা ক্লাস ইন্টারভাল গুলো দিয়ে দিলাম, ঠিক আছে। দেন অন দ্য ভার্টিক্যাল এক্সিস উই নিড ফ্রিকোয়েন্সি, সো এদিকে হলো আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে। তো আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 23, ওকে। তো আমাদের এদিকে 23 পর্যন্ত যেতে হবে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম আমাদের মিনিমাম 5টা 6টা ঘর হলে ভালো হয়, বেশি হলে বেশি ভালো, কিন্তু আবার খুব বেশি হলে বেশি ভালো না, তাহলে তো গ্রাফ এবং ডাটার মধ্যে পার্থক্য থাকবে না। তো আমরা এদিকে 5 ঘর করে নিতে পারি, কেউ চাইলে 2 ঘর 1 ঘর করে নিতে পারেন, বাট মিনিমাম যেন 5টা বা 6টা ঘর থাকে। তো আমরা 5 ঘর করে যদি নেই, 5 10 15 20 25 30 5 10 15 20 25 and 30। তো বেশি দিলে কোনো প্রবলেম নাই। সো এই যে আমাদের স্কেলিং হয়ে গেল, ঠিক আছে। বুঝা গেল কিভাবে আমরা স্কেলিং করলাম। স্যার বুঝছি। হ্যাঁ, মাঝখানে কিন্তু ইন্টারভালের মধ্যে সেম হবে, কিন্তু এখানে একটু দেখেন, এই যে আমাদের 0 থেকে 15, আমাদের যদি এটা দেখি আমরা, দেন এখানে গ্যাপটা কত, 0 থেকে 15, তাই না। কিন্তু এগুলো কত, 3 দিন ঘুরে যাচ্ছে, তাহলে এখানে কি 0 থেকে 15 পর্যন্ত আমাদের গ্যাপটা ঠিক আছে। এখানে কিন্তু ছোট হয়ে গেছে, তাই না। আমাদের যদি আমরা ঠিক 0 থেকে 15 নেই, তাহলে আমাদের টোটাল 16 ঘর, তাহলে আমাদের কিন্তু আরো একটু গ্যাপ দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের খাতা অনেক ছোট থাকে, আমরা তো বড় গ্যাপ দিতে পারি না। তো যখন এইরকম আমাদের অনেক ভ্যালু থাকবে যেখান থেকে আমরা শুরু করতেছি, তো এখানে আমরা 2টা দাগ দিয়ে নেব। হ্যাঁ, এই 2টা দাগের অর্থ হচ্ছে যে 0 থেকে 15 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলাই এই দাগের ভিতরে আছে। অনেক সময় আমাদের 500 থেকে শুরু করতে হতে পারে, তো 0 থেকে 500 পর্যন্ত যাওয়া তো অনেক, যেতে যেতে খাতা শেষ হয়ে যেতে পারে। তো যখন এরকম আননেসেসারি থাকবে, তখন আমরা কিন্তু এখানে মাঝখানে দাগ দিয়ে দেবো, এর অর্থ ভিতরে সব ভ্যালু আছে এক্সেপ্ট মানে পরের ভ্যালুগুলো বাদে। তো এখানে আমাদের 0 থেকে 15 পর্যন্ত সব ভ্যালু এর ভিতরে আছে। তো এইভাবে আমরা 2টা দাগ দিয়ে নেবো, সেটা বুঝাবে বাকি যে ভ্যালুগুলো 0 থেকে ওই ভ্যালু পর্যন্ত সবাই এর ভিতরে আছে। দেন আমরা স্কেলিং এক এক করে নিই, 2 দিয়ে করে নিই, সেটা সমস্যা নাই। বাট এই দিকে কিন্তু আবার এই দাগ দেওয়া যাবে না, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু এবার দাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার মিলবে না। সো ওয়াই অ্যাক্সিসে আপনাদের ইন্টারভাল সেম নিয়ে কাজ করতে হবে, সেটা আপনি 1 করে নেন, 2 করে নেন, যেভাবেই নেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের, আমরা বসাবো ফর দ্য ফার্স্ট ক্লাস আমাদের সেলিং প্রাইস ভেরিয়েবল ক্লাস ইন্টারভাল। ফার্স্ট ক্লাস হচ্ছে 15 to 18। সো এর ক্লাস ফ্রিকোয়েন্সি কত, 8। সো আমাদের 8 বসাতে হবে অন দা ক্লাস অফ 15 to 18। সো আমরা প্রথমে 15 to 18 এর বরাবর চলে গিয়ে 8 বরাবর একটা দাগ দিয়ে নেবো। আমরা বার্ড চার্টে যেটা ড্র করেছিলাম, ধরে নিলাম এখানে হলো আমাদের 8। এখন আমরা 15 থেকে স্ট্রেট লাইন বা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। সিমিলারলি 18 থেকেও আমরা পারপেন্ডিকুলার ড্র করব। দেন এই দুইটা
যোগ করে দেব। So this is just a first bar for the class 17 to 18 and frequency 8. Okay, so this is the first bar for the histogram. Then similarly for 18 to 21, the frequency is 23. So আমরা আবার 18 to 21 এর মাঝামাঝি 23 হচ্ছে 25 এর একটু নিচে, ধরে নাও আমরা এই জায়গায় সেইটাকে আমরা 18 থেকে দাগটাকে উপরে তুলবো। সিমিলারলি 21 থেকে আমরা উপরে তুলবো, দেন দুইটাকে অ্যাড করে দেব। So this is the second bar for the second class 18 to 21. Then similarly 21 to 24 17, 17 হলো আমাদের 15 একটু উপরে। ওকে, আমরা ধরে নিলাম এখানে, এটা তো উপরে তুলাই আছে, সো আমরা 24 থেকে এটাকে উপরের দিকে নিয়ে যাব, দেন এটা এখানে যোগ করে দেব। দেন সিমিলারলি 24 to 27, this is 18. So 18 হলো 17 এর একটু উপরে হবে, তো আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু উপরে দিতে পারি। সেটাকে আমরা উপরে তুলবো, এইটাকে একটু উপরে তুলবো, দেন দুটা যোগ করে দেব। দেন সিমিলারলি 27 to 30, this is 8. So 8 হলো এই বরাবর, সো এই বরাবর আমরা দিয়ে দিব, এটা এখানে উপরটা যোগ করে দেব। দেন 30 to 33, this is 4. So 4 হলো 10 5 এর নিচে, সো আমরা এখানে ধরে নিলাম, সো এটা আমরা যোগ করে দিব। The last one is 2. So 2 হলো সাইডের অর্ধেক, সো আমরা হাফ বরাবর নিয়ে নিলাম। So this figure is called histogram. দেখেন বোঝা গেছে how to construct a frequency histogram. স্যার বোঝা গেছে স্যার। কারো জি কোনো স্যার। কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো হিস্টোগ্রাম আমরা ড্র করলাম, ঠিক আছে। তো আমরা হিস্টোগ্রামের কিছু কোশ্চেনে চলে যাই, দুই একটা দেখি, তাহলে কিন্তু এই গ্রাফ আমরা পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আমাদের দেখা দেখতে হবে। তো আমরা প্লে করে ফেললাম, সেখানে আমরা একটা ইয়েতে চলে যাই, কিছু কোশ্চেন আমরা সলভ। ওকে, সো মনে করেন এখানে হলো আমাদের এই 15 নাম্বার, পেজ নাম্বার কত, এটা 41 ফর দিস সফট কপি পিডিএফ। তো এখানে আমরা এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করা যায় কিনা দেখা যাচ্ছে, আমরা একটু বড় করা যায় কিনা দেখি। বেশি বড়। ওকে, ফর এক্সাম্পল লাইক দিস। সো এখানে যেটা এক্সাম্পল বলা হচ্ছে, আপনারা যদি পড়তে পারেন দ্যাটস গুড, আমি তারপর একটু পড়ে দিচ্ছি। নাম্বার 15, পেজ নাম্বার 41 মেবি। So Molly's candle shop has several retail stores in the coastal areas of North and South Carolina. So many of Molly's customers ask her to ship their purchases. The following chart shows the number of packages shipped per day for the last 100 days. Okay. So মৌলি নামে ফর এক্সাম্পল একজন ভদ্রমহিলার মোমবাতির দোকান আছে, অনেক, তারপরে কি বলে রিটেল স্টোর, মানে খুচরা দোকান আছে, স্পেশালি নর্থ এবং সাউথ ক্যারোলিনার, হ্যাঁ, উত্তর দক্ষিণ ক্যারোলিনায়। দেন সেখানে বলতেছে যে মৌলির কাস্টমাররা, আমরা যেমন দারাজ থেকে অর্ডার করি, তার কাস্টমাররাও তার কাছে তাদের প্রোডাক্ট শিপ করতে বলে, মনে হচ্ছে পাঠাইতে বলে আর কি, যেহেতু কোস্টাল এরিয়া মানে সমুদ্রের আশেপাশে থাকে, সো বা নদীর আশেপাশে থাকে, দ্যাটস ওয়াই পাঠাইলে ভালো হয়। তো এখন বলতেছে যে ফলোইং চার্ট শোজ দ্য নাম্বার অফ প্যাকেজেস শিফটেড পার ডে
for the 100 days. So last 100 দিনে কয় প্যাকেট করে শিফট করা হয়েছে, কত প্যাকেট গেছে তার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সরি হিস্টোগ্রাম দেওয়া আছে। ওকে, সো অন দা এক্স অ্যাক্সিস নাম্বার অফ প্যাকেজ দেওয়া আছে, কত থেকে কত, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, এরকম গুলা গেছে। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ডে। ওকে, ফ্রিকোয়েন্সি মানে হলো ডে, অর্থাৎ 0 থেকে 5 দিন কটা গেছে, 0 থেকে 20 দিন কটা গেছে, এরকম করে ডে দেওয়া আছে। তো এখন বলতেছে এই নাম্বার, হোয়াট ইজ দিস চার্ট কল্ড, তাহলে এই চার্টের নাম কি? হিস্টোগ্রাম স্যার। হিস্টোগ্রাম। সো পরীক্ষায় কিন্তু এরকম আমি চার্টও দিয়ে দিতে পারি, এরকম কোশ্চেন থাকতে পারে। তো যে পড়াশোনা করবে বা ক্লাসে নিয়মিত আসবে তারা তো পড়াশোনা না করলেও হতে পারে। এখন বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি কত? 80 7. স্যার। হ্যাঁ, কত? স্যার 80 স্যার। 80? কেন 80 মানে তো 80 নাকি? 80 কেন, কই পাইলেন? স্যার এর আগে চার্টে না দেখলাম স্যার 80 টোটাল, এই জন্য বলছি এটা আমি। আগের ক্লাসে তো আপনি ছিলেন কি বলে সেকেন্ড ইয়ারে, এখন কি সেকেন্ড ইয়ারে আছেন? Sir, I think 7. কেন 7? আগের অঙ্ক তো আমরা অন্য অঙ্ক করাইছি, এটা কি সেম অঙ্ক নাকি? আপনি কিভাবে চিন্তা করলেন যে আগে 80 ছিল যে সারা জীবন 80 থাকবে? আর বয়স কি 80 থাকবে নাকি? 18 আছে নাকি এখনো? যাই হোক, 7 না, আর কেউ কিছু? আমরা তো এখানে বলে দিচ্ছি যে নাম্বার অফ ডেইজ পার লাস্ট 100 ডেইজ। তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসের, দেখেন উপরে লেখা আছে সংখ্যাগুলা, কাউন্ট করতে হবে। কাউন্ট করেন কত হয় দেখেন। কি কাউন্ট করতেছেন? স্যার 100। হ্যাঁ, 100। এখানে বলে দিয়েছে কোশ্চেনের উপরে যে লাস্ট 100 ডেইজ, এবং ফ্রিকোয়েন্সি 5, 13 সব যেগুলো হলো ফ্রিকোয়েন্সি। আমরা একটু আগে গ্রাফ আঁকলাম, সেগুলো কিন্তু আমরা তো মাথায় লিখে দিই, কিন্তু আমরা তো গ্রাফ দেখে দেখে এই হাইটগুলো ড্র করছিলাম, তাই না? বারগুলো ড্র করছিলাম সাইজ অনুযায়ী, ফ্রিকোয়েন্সির সাইজ অনুযায়ী। এবং হিস্টোগ্রামের ডেফিনিশন কিন্তু এটাই ছিল যে হাইট অফ দ্য বার্স ছিল, হাইট অফ দ্য বার্স। তো হাইটগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। যাই হোক, তো এখানে আমাদের দেখে বুঝতে হবে 5, 13, 28, 23 এগুলো লেখা থাকবে, অনেক সময় নাও লেখা থাকতে পারে। আপনাকে আইডিয়া করতে হবে যে এটা মানে 5, এটা মানে 12, 13। যাই হোক, এগুলো আমাদের সামনে আসতে পারে। সো বোঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করবো, টোটাল ফ্রিকোয়েন্সি। জি স্যার। দেন বলছে হোয়াট ইজ দ্য ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল কত? কেউ কি লাস্ট ক্লাসে অঙ্ক আদৌ করছেন? কেউ করেন নাই। স্যার 5 করে হবে। ক্লাস ইন্টারভাল হলো 5, 5 করে কি 5? তো আমরা বলছিলাম এটা হলো ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 0, আপার লিমিট হলো 5। তো 5 ডিফারেন্স বা 5 মাইনাস 0, দিস ইজ ইকুয়াল টু 5। সো 10 minus 5। So for this histogram, class interval is equal, this is equal to 5. So বোঝা গেল ক্লাস ইন্টারভাল হলো আমাদের আপার লিমিট 5, লোয়ার লিমিট 0, দুটোর মধ্যে ডিফারেন্স। So then হচ্ছে D নাম্বার, হোয়াট ইজ দ্য ক্লাস ফ্রিকোয়েন্সি ফর দ্য 10 up to 15 ক্লাস। তো 10 থেকে 15 ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 28 স্যার। 28. Okay, then E number, what is the relative frequency for the class 18 to, so 10 to 15?
তাহলে 10 এবং 15 ক্লাসের যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা কিন্তু একটু একটু শেখাইলাম কিভাবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হয়। হ্যাঁ পারবেন? স্যার 46। 46 করতে হয়েছে আবার, কেমনে পাইলেন 46? স্যার ওই ফ্রিকোয়েন্সি গুলো স্যার যোগ করছি আর কি। কোন ক্লাসে ফ্রিকোয়েন্সি আপনি যোগ করলেন? এখানে তো একটাই ক্লাস দেওয়া আছে, 15 থেকে 18, 10 থেকে 15। স্যার 10 একটাই থেকে 15 ফ্রিকোয়েন্সি। হলে তো হচ্ছে শুধু 28, আর হচ্ছে স্যার 5 থেকে যোগ করছি হচ্ছে 15 পর্যন্ত। 5 আছে এই জায়গায়, বলছে আপনাকে 5 এর ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ করতে বলছে? না স্যার, এখানে তো বলছে 10 আপ টু 15। 15 ক্লাস। সো এখানে 10 থেকে 15 রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। আমরা একটু আগে শেখাইছি যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। আমরা কিন্তু ডেফিনেশন বা এটাই করে দেখালাম। যাই হোক, এখন তাহলে বলেন কত হবে অ্যান্সার? ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, সেটাকে বলা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। স্যার এটা তো ভাগ দিলেই হবে, তাই না? 3 পয়েন্ট। First thing, 72, sir. স্যার 0.28 হবে। হ্যাঁ 0.28, থেকে পাইতেছে 722, আল্লাহ জানে। যাই হোক, সো এটা গেল আমাদের আমরা বলছি যে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা টোটাল ফ্রিকোয়েন্সি। সো ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি 10 থেকে 15 ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 28 অ্যান্ড টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 100, দ্যাটস ওয়াই 28 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.28। দেন নাম্বার এফ বলতেছে হোয়াট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য 10 আপ টু 15 ক্লাস। তো 10 এবং 15 ক্লাসের মিড পয়েন্ট বা মিড ভ্যালু কত? হ্যাঁ, মিড পয়েন্ট মিড ভ্যালু সেম, কত হবে? 70। হ্যাঁ 12.5। 12.5। হ্যাঁ, সো আমাদের 10 এবং 15 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে আসলে মিড পয়েন্ট বা মিড ভ্যালু কত। দেন লাস্ট ওয়ান ইজ দ্য অন হাউ মেনি ডেজ ওয়ার দেয়ার 25 or more প্যাকেজেস শিফটেড। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কে দিতে পারে দেখা যাক। 25 থেকে বা 25 অথবা তার বেশি প্যাকেজ বা প্যাকেট সেটাই বলেন, শিফট মানে পাঠানো হয়েছে, হাউ মেনি ডেজ মানে কতদিন। হ্যাঁ, কতদিন 25 অথবা তার বেশি প্যাকেজ পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় বা কোস্টাল এরিয়ায় বা ক্যারোলিনায়, এটা বলেন। 25-এর বেশি প্যাকেট। স্যার 13 দিন। হ্যাঁ 13 দিন। সো আমরা দেখতেছি, আমাদের যদি গ্রাফে দেখি, ঠিক আছে, এখানে হলো 25, বলছি 25 অথবা তার বেশি প্যাকেজ পাঠানো হয়েছে কয়দিন। তাহলে 25 থেকে 30 প্যাকেজ পাঠানো হয়েছে 10 দিন, আর 30 থেকে 35 প্যাকেজ পাঠানো হয়েছে 3 দিন। সো টোটাল হচ্ছে 13 দিন। বোঝা গেল আমরা কিভাবে গ্রাফ থেকে সলিউশন করলাম। সো পরীক্ষায় কিন্তু আমি এরকমও দিয়ে দিতে পারি গ্রাফ। সো গ্রাফ দেখে এরকম ছোট ছোট কোশ্চেনের অ্যান্সার দিতে হতে পারে। সো যারা পড়াশোনা করবেন তাদের, মানে সাপোজ ক্লাসে যারা মনোযোগ দিবেন তাহলে আর বেশি কিছু পড়ানো লাগবে না। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। এখন আমরা পরের গ্রাফে চলে যাচ্ছি। এটা এর ভিতরে তো আরো এক্সাম্পল থাকতে পারে বইয়ের ভিতরে, সলভ করার চেষ্টা করবেন। তাহলে আমরা নেক্সট আর যাচ্ছি। নেক্সট হলো আমাদের, আমরা হিস্টোগ্রাম শিখলাম, আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগন মোটামুটি সেম। তো আমরা তো সব মুছে দিছি, ভুল হয়ে গেছে। দেখি এখানে ব্যাক করা যায় কিনা। না, সরি। আচ্ছা, আমাদের দরকার এটা।
তো আসে না, যেমন আমাদের আলাদা ক্লাস। তো এখন দেখেন আমাদের ফর ফ্রিকোয়েন্সি কার্ভ আমাদের যেটা লাগবে ডেফিনেশন যদি আমরা যাই, so frequency curve, a graph in which classes mid values are marked on the horizontal axis and the class frequency on the vertical axis. So আমাদের এখানে লাগবে ক্লাসের mid values, so mid values আমাদের এখানে লাগবে। তো আমরা একটু আগে শিখাইলাম কিভাবে মিড ভ্যালু বের করে, সো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, এই ফর্মুলায় আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা পরে একটা কলাম সেটা বের করব মিড ভ্যালু। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে করে দেওয়া আছে সেটা আমি আর বের করতেছি না, এটাই আমরা এখানে বসাই দিতেছি। ঠিক আছে, তো এই মিড ভ্যালুগুলো এখন আমাদের বসাইতে হবে কি এক্স অ্যাক্সিস বরাবর, আর ফ্রিকোয়েন্সি আগের মতোই আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবো, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ পেয়ে যাবো। সেটাই আমরা এখানে বসাইতেছি আবার। তো 0, 2, 3, 4, 5, 6, 7, so 16.5, 19.5, 22.5 and 25.5, 28.5, 31.5, 34.5। ঠিক আছে, এটা হলো আমাদের মিড ভ্যালুস। গ্রাফের নাম, সরি আমাদের ভেরিয়েবলের নাম হলো সেলিং প্রাইস। পরীক্ষার সময় কিন্তু অনেকেই কিন্তু এই শুধু গ্রাফ আঁকা দেয়, কিন্তু এই কোন দিকে কিনলো সেটা কিন্তু লিখে না। ঠিক আছে, আমরা যেমন এখানে মিড ভ্যালুস লিখলাম, অনেকে কিন্তু এগুলো লিখবে না। আমরা কিন্তু মার্কস চাইলে 0 দিতে পারি, বাট কম পাবেন এটা শিওর। আর আপনাকে বলে দিতে হবে আপনি কোন দিকে ফ্রিকোয়েন্সি নিয়েছেন আর কোন দিকে মিড ভ্যালু নিয়েছেন। ঠিক আছে, শুধু আঁকাই দিবেন, আরেকজনের দেখে দেখে, তো সে আঁকবেন না, ধরে নিয়ে সে একজনের দেখে দেখে লিখতেছে। সো আগের মতো আমাদের যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 23, সো আমরা 5 ডিফারেন্সে নিচ্ছি। 5 বেশি হয়ে গেল না, 5, 10, 15, 20, 25। অবশ্য আগের মতো এখানে আমরা 0 সামনে দুটো দাগ দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় এখানে 0 থেকে 16.5 পর্যন্ত সবাই আছে। সো দিস ইজ দ্য স্কেলিং। তাহলে বোঝা গেল অন দ্য হরিজন্টাল এক্সিস উই নিড ক্লাস মিড ভ্যালুস অ্যান্ড ফর দ্য ভার্টিক্যাল এক্সিস উই নিড ক্লাস ফ্রিকোয়েন্সি ফর ড্রয়িং আ ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে, হ্যাঁ বুঝে গেছে, কথা হয় না কে? জি স্যার, ভরে স্যার। Okay, so then similar to histogram, but in this time we have to draw the point exact above on this mid value. So for the first midpoint 16.5, the frequency is 8. So you have to draw the exact point for 8 above the 16.5. So আমরা ধরে নিচ্ছি এখানে হলো 8. So we have to draw this point here. So this is the first point for the first frequency 8 for the graph this frequency curve. Then similarly for the 19.5 the frequency is 23. So আমরা 19.5 এর against 23 বসাবো। So আমরা 23, হ্যাঁ মনে করেন এখানে
Then 22.5, this is 17. So 22.5, sorry. 17 হলো 15 একটু উপরে, ফর এক্সাম্পল এখানে। Then for 25, this is 18. So 18 হলো উপরে। Then হচ্ছে 8, so 8 10 এর নিচে। Then 4 5 এর নিচে। Then 2. Okay, so these are the points. So we have to add all the points for making this frequency curve fulfill. Okay. So for the first point, this is 8. সেখান থেকে আমরা দাগ টানবো, এটার সাথে অ্যাড করে দেব। যেহেতু কার্ভ, সো হাঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই, আপনার হাত দিয়ে ড্র করতে পারবেন, স্কেল দিয়ে করতে চাইলে করতে পারেন, বাট যেহেতু কার্ভ, সো আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। আমরা ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে, বোঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করলাম? জি স্যার। খুবই সহজ, তাই না? তো এর মধ্যে পরীক্ষায় আসতে পারে যে ডাটা দেওয়া থাকলে সেখান থেকে আপনি আমাকে ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করে দেখান। সো ফ্রিকোয়েন্সি কার্ভ আর ফ্রিকোয়েন্সি পলিগন মোটামুটি সেম, একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি পলিগনের বাংলা হলো বহুভুজ। তো বহুভুজ মানে হলো আবদ্ধ জায়গা, সো আবদ্ধ করে দিলে তখন সেটা ফ্রিকোয়েন্সি পলিগন হবে। তো এটার জন্য আমাদের করতে হবে কি, যে সামনে আর একটা পয়েন্ট দিতে হবে। এখানে আমরা দিলাম মনে করেন 3 করে, যেহেতু এটা হবে কত 13.5। ওকে, আর এইদিকে তখন বেড়ে যাবে 37.5। এখন যদি এটা আমরা ডটেড লাইন দ্বারা যোগ করে দেই, সিমিলারলি এটাকে আমরা এদিকে ডটেড লাইন দ্বারা যোগ করে দেই, তখন যদি সব দিকে এখন আবদ্ধ হয়ে গেল, এটার নাম হয়ে যাবে এখন ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে? ওকে, সো এই হলো পার্থক্য ফর ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। তো কার্ভের মধ্যে যোগ না করলে কোনো সমস্যা নাই, পলিগনে গিয়ে তখন এটা যোগ করে দিতে হয়। বুঝে গেল? জি স্যার। তো এখন দেখেন আমাদের হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড হিস্টোগ্রাম। আমরা একটু আগে হিস্টোগ্রাম ড্র করলাম, এখন আমরা ড্র করলাম ফ্রিকোয়েন্সি কার্ভ বা পলিগন, যেটাই হোক। সো হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রাফস? একটু আগে আমরা কিন্তু ড্র করেছিলাম হিস্টোগ্রাম। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি বলেন? আছে নাকি কোনো পার্থক্যই নাই? স্যার আছে তো স্যার। কি পার্থক্য? স্যার এটা একটা ক্যান্ডেলের মতো আর এটা একটা বহুভুজের মতো স্যার। এটাই পার্থক্য নাকি? আমরা যদি যে একটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি, আপনারা বলবেন কি ওর চুল লম্বা আর চুল খাটো, এই জন্য ভালো এই জন্য খারাপ নাকি? না স্যার, আবার মিড ভ্যালু বের করার, এখানে মিড ভ্যালু বের করার জন্য ওই যে আছে স্যার, যে ভাগ করা লাগবে। হ্যাঁ, আমাদের দেখতে হবে কার কি অনুষঙ্গ আছে কার কি নাই। ঠিক আছে, তো আমরা আবার বলতেছি যারা কথাই বলতেছেন তাদের জন্য, যে আমরা হিস্টোগ্রামের মধ্যে কিন্তু আমাদের মিড ভ্যালু দরকার ছিল না। ঠিক আছে, আবার ফ্রিকোয়েন্সি কার্ভের মধ্যে কিন্তু আমাদের
ক্লাস ইন্টারভাল দরকার নাই, ঠিক আছে? তো এটাই হলো একটা পার্থক্য, যে ফর হিস্টোগ্রাম উই নিড ক্লাস ইন্টারভাল and for frequency curve we need class mid values. So this is question or difference number 1. এটাতে আমাদের হিস্টোগ্রামের জন্য আমাদের মিড ইন্টারভাল দরকার, ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য আমাদের মিড ভ্যালু দরকার। এটা না হলে তো আমরা ড্র করতে পারবো না। দিস ইজ দ্য ফার্স্ট what is called difference. Then another difference is that for histogram we cannot compare two or more distribution. So আমরা যদি এখানে আরেকটা ডিস্ট্রিবিউশন যোগ করি তাহলে কিন্তু বোঝা যাবে না কোনটা কার অংশ, ঠিক আছে? So we cannot compare two or more distributions through histogram. একটার জন্য ঠিক আছে histogram, কিন্তু আমরা কিন্তু এখানে চাইলে আমরা আর একটা কিন্তু গ্রাফ আইকা ড্র করে কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, কোনটার সেলিং প্রাইস কেমন, প্রথমটার বেশি পরেরটার কম। আমরা অনেক সময় ক্রিকেট খেলা দেখে থাকবেন, দেখবেন যে এক দলের রান কি হয়ে গেছে, পরের দলের রান কি হয়ে গেছে, সেভাবে কিন্তু দেখে, ঠিক আছে? তো সেখানে আমরা দুই বা ততোধিক ডিস্ট্রিবিউশনের মধ্যে কম্পেয়ার করতে পারি বাই ফ্রিকোয়েন্সি কার্ভ, বাট হিস্টোগ্রামে আমরা কিন্তু একটার বেশি ডিস্ট্রিবিউশনের গ্রাফ তৈরি করতে পারি না। তাহলে এই দুটো হলো পার্থক্য। পরীক্ষা যদি আসে রাইট ডাউন দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভ, দেন উই হ্যাভ টু রাইট দিস টু ডিফারেন্সেস। ওকে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। হাঁটা এগুলো থাকলে ভালোই থাকতে পারে, আঁকা লাগতো না, কিন্তু আবার দেখা যাবে না। ঠিক আছে, তো আমরা এখন 16 নম্বরটাতে চলে আসছি। তো এখানে বলতেছে the following chart shows the number of patients admitted daily on Memorial Hospital through the emergency room. সো পরের চার্ট আমাদের দেখাচ্ছে যে পেশেন্ট কিভাবে অ্যাডমিট হয়েছে অন দা এমার্জেন্সি রুম আর কি। তো অন দা এক্স অ্যাক্সিস নাম্বার অফ পেশেন্টস, অর্থাৎ 2 জন 4 জন 6 জন 8 জন 12 জন বা এরকম যা আছে এভাবে গেছে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ ডেইজ। ওকে, কত দিন বা ডেইজ এরকম। হ্যাঁ, তো 1 নম্বরে হচ্ছে, এখানে তো দেওয়া নাই, এই গ্রাফের নাম কি বলেন? হ্যাঁ, এই গ্রাফের নাম কি? Frequency curve. ফ্রিকোয়েন্সি গ্রাফ। ওকে, এখন বলছে নাম্বার হোয়াট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ক্লাস 2 to 4? 2 এবং 4 এর মিড পয়েন্ট কত? 3। 3। দেন বলছে বি নাম্বার হাউ মেনি ডেইজ ওয়্যার 2 up to 4 পেশেন্টস অ্যাডমিটেড? 2 থেকে 4 জন পেশেন্ট অ্যাডমিট হয়েছে কতদিন? স্যার এইখানে তো এক্সাক্ট পয়েন্ট বোঝা যায় না, 28 এরকম হবে মনে হয়। হ্যাঁ, আপনাকে এস্টিমেটে দিতে হবে, এক্সাক্ট নাই যেহেতু আমাদের এস্টিমেটই বলতে হবে। হ্যাঁ, এখন এখানে একজনের অ্যান্সার এরকম হতে পারে, কারো 28 মনে হতে পারে, কারো 27 মনে হতে পারে, কারো 29, কারো 26, কোনো প্রবলেম নাই। আমরা হ্যাঁ 20-30 এর মধ্যে যে দিবে সেটাই তার অ্যান্সার সঠিক, তাই না? এখন কেউ যদি লাগে 18, তাহলে কি সঠিক হবে বলেন? না স্যার, 18 তো হচ্ছে তাহলে 20 নিচে হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি লাগে 32, তাহলে কি সঠিক হবে? না স্যার। না স্যার। সো আমাদের যেহেতু এখন আমরা বুঝতে পারতেছি না এক্সাক্ট, অ্যাপ্রক্সিমেটলি আমাদের একটা আইডিয়া দিতে হবে যে এত থেকে এত হতে পারে। সাপোজ এখন যেহেতু একটাই পয়েন্ট, সো কেউ 27, 28, কেউ যদি আবার লাগে স্যার 28.5 ফর এক্সাম্পল, তাহলে কি হবে? না স্যার। বলেন, 28.5 লিখলে কি হবে? কথা কয় না কে? সবারই 1 মার্কস মাইনাস।
স্যার এটা শিওর বলতে পারতেছি না। 28,500 তো স্যার 30-এর মধ্যেই থাকে স্যার, কিন্তু হুম। হচ্ছে রুগী তো আর অর্ধেক ভর্তি হতে পারবে না স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। অনেকে আবার দেখাই দিয়ে স্মার্টেস্ট দেখাই দিচ্ছে, স্যার আমি তো ভাবছিলাম 28, 29-এর মাঝামাঝি পড়ছিল, স্কিল দিয়ে ম্যাপে দেখছি, এই জন্য 28 বসাই দিচ্ছি। কিন্তু আমরা জানি যে নাম্বার অফ পেশেন্টস তো না, এটা হচ্ছে কি নাম্বার অফ ডেইজ, ডেইজ তো আর অর্ধেক হবে না, ঠিক আছে? তো এখানে আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যা, সে আপনি 28 লিখেন অথবা 29 লিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু 28.5 লিখতে পারবেন না, ঠিক আছে? ভাবতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো অ্যান্সার ঠিক লিখে আসছি এবং বেশি একুরেট লিখে আসছি, সেখানে সেন্সও ইউজ করতে হবে। যাই হোক, সো দেন হচ্ছে নাম্বার সি, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ডেজ ইউ আর স্টাডিড। সো টোটাল কতদিন স্টাডি, মানে যাই হোক টোটাল কতদিনের রোগীর সংখ্যা নেওয়া হয়েছে, এটা বলেন দেখি কে কত বলতে পারেন। হ্যাঁ, বের হয় না? 84 দিন। 84 দিন। আর কারো কিছু? মেয়েরা কি আছে? মেয়েদের দেখি মেয়ে আছে কিনা। হ্যাঁ স্যার, 84 দিন স্যার। আপনারও সেম হয়েছে? মেয়েরা কই? অনেকে তো নাম দিয়ে রাখছে, মোবাইল নাম্বার দিয়ে। মাহবুদা কি আছেন ক্লাসে? জি স্যার। বলেন কতদিন? স্যার 89 দিন। 89 দিন। তো এখানে আমাদের 100 দিনের কাছাকাছি দেওয়া আছে, সো আমাদের যাদের 90 থেকে 100-র মধ্যে হবে তাদের রেজাল্ট মোটামুটি ঠিক হবে, ঠিক আছে? ওকে, দেন আমরা হচ্ছে ডি নাম্বার, হোয়াট ইজ দ্য ক্লাস ইন্টারভাল? সো টেল মি হোয়াট ইজ দ্য ক্লাস ইন্টারভাল? 2 স্যার। ক্লাস ইন্টারভাল। সো দেন হচ্ছে হোয়াট ইজ দিস চার্ট, চার্ট কল, সেটা তো আমরা প্রথমেই শুনলাম। সো এরকম আমরা গ্রাফ দিয়ে দিতে পারি, সেভাবে আমাদের এই অ্যান্সার আমাদের দিতে হতে পারে, ঠিক আছে? সো দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কোশ্চেন, মানে লাস্ট মিড টাইম মানে এরকমই দিয়েছিলাম, লাস্ট ব্যাচ যারা ছিল। তাই আমরা দুই ধরনের দিতে পারি, বিভিন্ন ধরনের দিতে পারি, যাই হোক। সেটা হলো আমাদের সেকেন্ড ওয়ান। দেন আমরা হচ্ছে লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছে কি, cumulative frequency curve or polygon or Hausdorff curve, whatever the name. সেটার জন্য আমাদের লাগবে cumulative frequency, ঠিক আছে? তো আমরা একটু আগে দেখালাম cumulative frequency আমরা কিভাবে পাই। সো সেলিং প্রাইস থাকবে, দেন ফ্রিকোয়েন্সি থাকবে, দেন পরের কলাম হচ্ছে আমাদের এই cumulative frequency কলাম ড্র করতে হবে। তো যদি আমরা শুধুমাত্র cumulative frequency কার্ভ চাই, তখন কিন্তু আমাদের মিড ভ্যালুর দরকার নাই, সো আমরা মিড ভ্যালু আঁকবো না। আর যদি দুইটাই চাই, তখন আপনাকে মিড ভ্যালু ড্র করতে হবে। এখন হচ্ছে যে আমাদের এখানে আগের মতোই আমরা এখানে যেটা ডেফিনেশন বলা আছে সেটাতে যদি আমরা যাই, ফর cumulative frequency curve, so a graph in which upper limits are marked on the horizontal axis, so আমাদের upper limit লাগবে on the horizontal axis and the cumulative frequency on the vertical axis, so not frequency, we need cumulative frequencies. Okay, that's how we have to find out the cumulative frequency. তো ধরে নিলাম আমরা বের করে ফেলছি যে যাদের cumulative frequency and upper limits are like this, 18, 21, 24, like this.
আগের মতোই আমরা যাচ্ছি ড্র করতে। So this is 0. So on the horizontal axis we need upper limits, okay? ভেরিয়েবল হলো সেলিং প্রাইস, সো আমি সংক্ষেপে আপাতত এসপি লিখি। সো আমরা এখানে দুটো দাগ দিয়ে নিলাম, আমরা একটু ফর দিচ্ছি। সো আমরা 18 থেকে শুরু করব। সো 18, 21, 24, 27, 30, 33 and 36. So these are the upper limits, okay? So you have to put upper limits at first on this horizontal axis. Then the cumulative frequency. So cumulative frequency highest is 80, so we have to go up to 80, okay? So for this, so we have to take 10 difference, 10, 20, 30, 40, 50, 60, 70, then 80. So 10, 20, 30, 40, 50, 60, 70, and last one is 80. Okay, so on the horizontal axis we need upper limits, and the vertical axis we need cumulative frequency, okay? So these are the scaling. So now we have to put the cumulative frequency against upper limits. So for the first class, upper limit is 18 and the cumulative frequency is 8, okay? So 8 এর against আমাদের 18 against 8 বসাইতে হবে। So first 18, then 8 is less than 10. So আমরা ধরে নিলাম এখানে, so I have to put there the first point for the জায়গা আমরা আবার স্কেলিং করতেছি। So this is the x-axis, this is y-axis. Upper limits, selling price, so 0, cumulative frequency, so 10, 20, 40, 60, মাঝখানে গেলাম বসাই দিবেন আপনারা। So এখন দেখেন আমরা for 18 upper limit 18, frequency upper limit 18, cumulative frequency 8. So 18 against 8, so this is first point for first class. Then upper limit 21, cumulative frequency 31. So upper limit 21, cumulative frequency 31, so this is 30. So
This is 31. Then similarly, upper limit 24 and cumulative frequency is 48. So 24, 48. 48 is less than 50. So for example, here. Then 27, 66. 27, 66. So 66 is more than. Then 30 and 74. Then 30 is 74. So 30 is 74. Then 33, 78. 33. So 78. Then 36, then 80. Okay, so these are the points against upper limits or cumulative frequency against upper limit. So এখন আমরা এই পয়েন্টগুলো সব যোগ করে দিব। ঠিক আছে, এ পর্যন্ত সবার? জি স্যার। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে নিচে দেখেন আমাদের এটা গ্যাপ থেকে গেছে, যেহেতু আমাদের ডাটার মধ্যে এই 15 ভ্যালুটাও আছে, লোয়ার লিমিটটাও আছে, সো এটাকে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। সো এই জন্য আমরা 15টা পরে লিখে দেন এখানে অ্যাড করে দেব, তাহলে আমাদের এই গ্রাফটা সঠিক হবে। সো দিস ইজ কল্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, সামটাইম এটাকে ওয়াজাইড কার্ভও বলা হয়। তাহলে বোঝা গেল কিভাবে আমরা ড্র করলাম আপার লিমিটস এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। জি স্যার, বুঝছি। এরপরে আপনাদের ক্লাস কটায়? স্যার 12টায় একটা ক্লাস আছে। 12টায়। রাইট, আমাদের 4-5 মিনিট লাগতে পারে। তো এখন হচ্ছে যে আমরা এঁকে ফেললাম যে আগের মতো এটার মধ্যে ডিফারেন্স দেখতে হবে। আপার লিমিট আমরা যদি ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য দেখি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কিন্তু কিউমুলেটিভ কার্ভে কিন্তু আমাদের কি লাগছিল, ফ্রিকোয়েন্সি কার্ভে লাগছিল মিড ভ্যালুস, এখানে লাগলো কিন্তু আমাদের কি আপার লিমিট, রাইট? ওখানে লাগছিল আমাদের ফ্রিকোয়েন্সি, এখানে লাগছিল কিন্তু আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপরে ফ্রিকোয়েন্সি কার্ভ কিন্তু উপরে নিচে গেছে, তাই না? উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে। কিন্তু এই ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভে কিন্তু সবসময় উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, নিচে যাওয়ার কোনো চান্স নাই। যতই আসবে সব যোগ হয়ে উপরে চলে যাবে। তো এই হলো পার্থক্য। তো আপনাদের মনে রাখতে হবে কোথায় আমরা কি ইউজ করতেছি আর কোনটা দেখতে কি রকম। ওকে, এগুলো আমাদের কার্ভ। দেন আমরা যদি যাই আমাদের কোশ্চেনের মধ্যে দুই একটা ছোট কোশ্চেন আছে, সেগুলো আমরা এখন রিজলভ করার চেষ্টা করব। একটু মুছে দেই, এগুলো আমাদের নিচে আছে লেখাগুলো, তাই না? তো এখন এখানে দেখেন বলতেছে 50% অফ দ্য কার্ডস আর সোল্ড আর লেস দেন হোয়াট অ্যামাউন্ট। তো আমাদের এই গ্রাফ থেকে এই অ্যান্সারটা বের করতে হবে। সো 50% অফ দ্য কার্ডস আর সোল্ড ফর লেস দেন হোয়াট অ্যামাউন্ট। আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের এগুলা কি ছিল, কারের সেলিং প্রাইস আর ফ্রিকোয়েন্সি ছিল আমাদের নাম্বার অফ কার্স। এন্ড কোশ্চেনে বলতেছে 50% গাড়ি কত ডলারের নিচে বিক্রি হয়েছে, আর টোটাল গাড়ি ছিল কিন্তু এই যে 80, হ্যাঁ, টোটাল ফ্রিকোয়েন্সি 80 মানে টোটাল গাড়ি ছিল 80। সো 80টা গাড়ি কত ডলারের নিচে, সরি 50%, হ্যাঁ। এখন এটা আমাদের বের করতে হবে ফ্রম দিস গ্রাফ, গ্রাফ থেকে কিন্তু ড্র করতে হবে। এটা যদি আমরা দেই এখানে 50% of total cars, so this is 80, so this is equal to 40. তাহলে আমাদের বের করতে হবে যে 40 কার কত ডলারের নিচে বিক্রি হয়েছে। সো আমাদের অন দা হরাইজন্টাল অ্যাক্সিস এদিকে কিন্তু আপার লিমিটস কার সেলিং প্রাইস, প্রাইস মানে হলো কি, প্রাইস মানে তো বুঝতে পারতেছেন দাম, গাড়ির দাম, and on the vertical axis নাম্বার অফ কার্স, কিলোমিটার ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি মানে হলো নাম্বার অফ কার্স যা আছে। এখন বলছে 40টা গাড়ি কত টাকার নিচে বিক্রি হয়েছে, এর জন্য আমাদের 40টা গাড়ি কোথায় দেন, ফার্স্ট হলো 10টা গাড়ি, 20টা গাড়ি, 30টা, 40টা, এভাবে 80টা গাড়ি পর্যন্ত গেছে। তো সিন্স বলতে 40টা গাড়ি, তো আমরা কি করবো, এই যে 40 থেকে একটা, এই যে 40 দেখা যাচ্ছে, আমরা অন্য কালারের কলম নেই, 40 থেকে আমরা একটা দাগ টানবো, সেটা গিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভে ইন্টারসেক্ট করবে। সেখান থেকে আমরা আবার লম্ব বা পারপেন্ডিকুলার লাইন ড্র করব টু দা
আপার লিমিটস অফ দ্য কার্স অর হ্যাঁ প্রাইস। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের 40টা গাড়ি, আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে দিব যে আমরা 40 থেকে ডলারের দিকে যাচ্ছি। এদিকে ছিল এক্স এক্সিস ছিল ডলার বা প্রাইস, ওয়াই এক্সিস ছিল কার। সো আমরা কার থেকে যা টানবো প্রাইস থেকে ইন্টারসেক্ট করবো। তাহলে এটা আমরা কত পেলাম, ধরে নিলাম এটা হলো 23। ঠিক আছে, কেউ আবার যদি 23.5 লিখতে পারেন কোনো সমস্যা নাই, কারণ প্রাইস তো দশমিক হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমরা যদি অ্যান্সারের কোশ্চেনটা এখানে নিয়ে আসি। তাহলে আমরা লিখবো, ঠিক আছে, ফ্রম দ্য cumulative on that, ঠিক আছে, 50% of the cars are sold for less than কত ডলার, 23.3। হ্যাঁ, যেহেতু ইউনিট ছিল 1000, ঠিক আছে, ডলার।